সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, যতই হোক ষড়যন্ত্র, তারেক রহমানের হাত ধরেই ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বেরিয়ে আসছে থলের বিড়াল। মিরপুর মহাখালী ডিওএইচএসে হয়েছিল সরকার উৎখাতের পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ দেশ বিদেশি প্রভুদের দখলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মব জাগে যখন সরকার ঘুমায়, ভাঙা কবরের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রের মৌনব্রত পালন। আরও জানিয়ে দেব, চট্টগ্রামের বাঁশখালীর রাজপথে ছাত্রলীগের বিশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দানবীয় থাবার ধ্বংসস্তূপ রাজাপুর, বিএনপির এমপি জিএম সিরাজের কেমিক্যাল কারখানায় বিপন্ন জনপদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সংবাদ সম্মেলনে গুলাম পরোয়ার, গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউক্রেনের রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বিমান চলাচল বন্ধ হওয়ার শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহুচর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘর ওয়াপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালীন একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি। যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে, তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর একের পর এক খুলতে শুরু করে। কোনো কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল। বাধা এসেছিল প্রশাসনের তরফে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমনপীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়। তারেক আরও বলেন, জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধের সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসাবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসাবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অবিংশবাদী নেতার প্রশংসা করছেন, সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। 2024 সালের 5 আগস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের 20 মাস পর এখন বেরিয়ে আসতে শুরু করেছে নেপথ্যের চাঞ্চল্যকর সব তথ্য। পর্দার আড়ালে থাকা থলের বেড়াল যত বেরিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা সরকারকে উৎখাতের নীল নকশাটি কেবল রাজপথের আন্দোলন ছিল না, বরং এর সূত্রপাত হয়েছিল মিরপুর ও মহাখালী ডিওএইচএসে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 5 আগস্ট সকালে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের 3টি পৃথক গ্রুপ মিরপুর এবং মহাখালী ডিওএইচএসে একত্রিত হয়। এই কর্মকর্তাদের একটি দল ঢাকার ইসিবি স্কোয়ারের দিকে, দ্বিতীয় দল জাহাঙ্গীর গেটের অভিমুখে এবং তৃতীয় দলটি মহাখালী রেলগেট অতিক্রম করে বনানী ডিওএইচএসের দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীদের মতে 40-50 জনের এই ছোট ছোট মিছিলগুলো থেকে সরাসরি উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। তাদের কণ্ঠে তখন প্রতিধ্বনিত হচ্ছিল, আমরা এখনই একটি সেনা সরকার চাই। জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসরমান দলে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাখাওয়াত হোসেন, যিনি পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও হয়েছিলেন। তৎকালীন ডিজিএফআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী তাকে সতর্ক করেছিলেন এই বলে যে তিনি একটি স্নাইপার জোনে প্রবেশ করছেন। একই সুর শোনা গেছে বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলের কণ্ঠেও। গত 6 এপ্রিল এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন 5 আগস্টের 8 দিন আগেই জনৈক সেনা কর্মকর্তা তাকে ঢাকার বিভিন্ন স্থানে স্নাইপার অবস্থানের কথা জানিয়েছিলেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসির রেকর্ডে এসব যোগাযোগের অকাট্য প্রমাণ থাকলেও রহস্যজনক কারণে তা ধাপাচাপা দেওয়া হয়েছে। তদন্তে দেখা যায় কোটা আন্দোলন দমনে পুলিশ রাবার বুলেট ও পেলেট গান ব্যবহার করলেও তাদের কাছে স্নাইপার বা 7.62 মিলিমিটার ক্যালিবারের কোনো অস্ত্র ছিল না। অথচ 16 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে শতাধিক মানুষ দূরপাল্লার গুলিতে নিহত হন। ফরেনসিক রিপোর্ট বলছে নিহতদের অধিকাংশকেই পেছন থেকে গুলি করা হয়েছিল এবং আঘাতের ধরন ছিল টার্গেট কিলিং। বিশেষজ্ঞদের মতে জনমনি পুলিশ ও তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি করতেই এই অজ্ঞাত পরিচয় স্নাইপারদের ব্যবহার করা হয়েছিল। কোনো যথাযথ তদন্ত ছাড়াই এসব হত্যাকাণ্ডের দায় একতরফাভাবে পুলিশের উপর চাপিয়ে একটি নির্দিষ্ট ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয়। 5 আগস্টের ঘটনায় শত শত সামরিক কর্মকর্তার বিতর্কিত ভূমিকা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিশ্বস্ত সূত্রগুলো বলছে 46তম ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং 9ম ইনফ্যান্ট্রি ডিভিশনকে ঢাকার নিয়ন্ত্রণ নিতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি জননিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা আর্টিলারি ডিভিশনও নির্দিষ্ট মহলের নির্দেশে হাত গুটিয়ে বসেছিল। এই পরিকল্পিত নিষ্ক্রিয়তার উদ্দেশ্য ছিল প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করা, বিশেষ করে ইউনিফর্মধারী বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা সেই সব ব্যক্তিদের যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছিলেন। আশ্চর্যের বিষয় হল সরকার পরিবর্তনের পর ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্কালীন সরকার কিংবা কোনো গোয়েন্দা সংস্থা ওই হামলাকারীদের শনাক্ত করার ন্যূনতম উদ্যোগ নেয়নি। উল্টো পুলিশ হত্যা ও জুলাইয়ের অস্থিরতায় জড়িতদের এক প্রকার দায় মুক্তি দেওয়া হয়েছে। 20 মাস পর আজ প্রশ্ন উঠছে, তবে কি একটি সুনিপুণ সামরিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার এই পরিবর্তন আনা হয়েছিল? এই ছায়াশক্তি কারা তা নিয়ে এখন জনমনে গভীর সন্দেহ দানা বাঁধছে। বাংলা নববর্ষের সূচনা লগ্নে দেশের দুরবস্থা নিয়ে সরব হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বেশ কয়েক মাস পর ফের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলেছেন জয়।
জ্বালানি সংকট, অর্থনৈতিক দুরবস্থা এবং হামের সংক্রমণে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে জয় নাম না করে তারেক রহমানের সরকারের সমালোচনা করেছেন। চলতি পরিস্থিতির জন্য কাঠগড়ায় তুলেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেও। বাংলা নববর্ষ উপলক্ষে হাসিনা পুত্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে দীর্ঘ লেখা পোস্ট করেছেন। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে জয় একাধিকবার সমাজ মাধ্যমে নির্বাচন বয়কটের আহ্বান জানান। নির্বাচনের পর থেকে তিনি আর তেমন মুখ খোলেননি। নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জয় লিখেছেন, নতুন বছর আমাদের মাঝে মঙ্গল বয়ে আনুক, মুছে দিক যত জড়া ক্লেশ। এরপরই তার সংযোজন, বাংলাদেশের মানুষের জন্য এখন মুক্তি ভীষণ জরুরি। প্রায় 2 বছর ধরে দেশের মানুষের উপর চলছে মৌলবাদ, সন্ত্রাস, মব দখল, ধর্ষণ, খুনের বুলডোজার। দল, মত, শ্রেণী, বয়স, শিক্ষা নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ আজও ভুগছে। ইউনূসের ক্ষমতা দখল আর সান্ধ্যকালীন নির্বাচন দিয়ে দেশকে মবের মূল্যকে পরিণত করা হয়েছে। একের পর এক সংকটে মানুষের জীবন পর্যদস্ত। কিন্তু সরকার পরিচালনার দায়িত্ব যারা নিয়েছে তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধিতেই মনোযোগী। জয় লিখেছেন, জ্বালানি সংকটে দেশের খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে বৃহৎ শিল্প, পুরো দেশের অর্থনীতি ভুগছে। কিন্তু দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীনতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো মানসিকতার কারণে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দেশে তেল রিজার্ভ করে রাখার মতো অবকাঠামো সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকার পরেও ব্যবহার না করে ফেলে রাখা শুধু মূর্খতাই নয়, বরং ইচ্ছে করে মানুষকে কষ্ট দেওয়া। মহেশখালী সিঙ্গল পয়েন্ট মুরিং সিস্টেম ব্যবহার করে যেমন তেল আমদানিতে সময় বাঁচত 9 দিন, তেমনি তেল মজুদ রাখার সক্ষমতাও বৃদ্ধি পেত। কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার উদ্যোগে নির্মিত প্রকল্প হওয়ার কারণে 2 বছরেও প্রকল্পটিকে চালু করা হয়নি। বসিয়ে রেখে ঋণের কিস্তি শোধ করা হচ্ছে, যেখানে সুযোগ ছিল বছরে 800 কোটি টাকা আয়ের। জয়ের কথায়, এই সংকটের মাঝেই আরেকটি ভয়ঙ্কর সংকট চলছে, যার মূল শিকার আমাদের ছোট্ট শিশুরা। 2025 সালে অবৈধ ইউনূস সরকার অর্ধেকেরও বেশি শিশুকে টিকা না দেওয়ার কারণে 1 বছরের মাথায় মাসখানিকের ব্যবধানে শত শত শিশু মারা গেল। হাসিনা পুত্রের প্রশ্ন, এই দায় কার? আওয়ামী লীগ সরকারের আমলে টিকা দেওয়ার হার ছিল প্রায় 100%, আর 2025 সালে সেটা ছিল 59%। ইউনূস সরকারের গাফিলতির কারণে প্রায় বিলুপ্ত এই রোগ আজ দেশে মহামারী আকার ধারণ করেছে। একই সঙ্গে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বানানো তথ্য দিয়ে বললেন, গত 8 বছর ধরে নাকি টিকা দেওয়া হয়নি। আজ পর্যন্ত হাম মহামারীকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ। এই সংকটের কারণে যত শিশু হামে মারা গিয়েছে এবং অসুস্থ হয়ে আছে, সকল মৃত্যু ও লঞ্ছনার দায় বর্তমান বিএনপি সরকার ও অবৈধ ইউনূস সরকারের। এই শিশু হত্যাকাণ্ডের জন্য মানুষ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। এই হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি একদিন তাদের হতেই হবে। জয় বলেছেন, এখানেই সংকটের শেষ নয়। 2024-এর অগাস্ট থেকে শুরু হওয়া মব আক্রমণ এখনও বন্ধ হয়নি। সম্প্রতি কুষ্টিয়ায় একজন ব্যক্তিকে পিটিয়ে মেরেছে তৌহিদি জনতা নামধারী উগ্রপন্থী সন্ত্রাসীরা। দেশে আইনের শাসন ইউনূসের আমলেও ছিল না, এখনও নেই। দেশ এখনও উগ্রবাদীদের দখলে। যে উগ্রবাদীরা 2001 সালের রমনা বটমূলে বোমা হামলা করে 10 জনকে হত্যা করল, গত বছর পহেলা বৈশাখের সময় আতঙ্ক ছড়ালো, বাঙালির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রাকে বন্ধ করে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চালু করার চেষ্টা করল, সেই উগ্রবাদীরা এখন আরও বেশি ক্ষমতাবান। সাধারণ মানুষের প্রতি হাসিনা পুত্রের আহ্বান, উগ্রবাদ, মৌলবাদ, মববাদকে রুখে দাঁড়ান। বাংলাদেশের মানুষের আজ ভয়শূন্য চিত্ত নেই। আমাদের শির আজ বিদেশি প্রভুর কাছে নত করে রাখা হয়েছে। আজ আমাদের জ্ঞান অবরুদ্ধ জঙ্গিদের কালো পতাকার তলে। এই অচলায়তন ভেঙে ফেলতে হবে, মুছে ফেলতে হবে সেসব কিছু যা আমাদের স্বাধীনতা ও ইতিহাসকে নষ্ট করতে চায়। আসুন স্লোগানে স্লোগান মেলাই, মৌলবাদীদের বাংলাদেশ থেকে নির্মূল করি। মাজারে আগুন জ্বলে, কবর ভাঙা হয়, মানুষ পিটিয়ে মারা হয়, আর আমরা খবরের পাতায় সেই একই ছবি দেখি বারবার। চমকে ওঠার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছি আমরা। অথচ এই যে স্বাভাবিক হয়ে যাওয়া, এই যে নির্বিকার হয়ে পড়া, এটাই সবচেয়ে ভয়াবহ অস্বাভাবিকতা। কিন্তু আজ আমি এই ঘটনা প্রবাহকে আরেকটি আয়নায় দেখতে চাই, যে আয়নায় প্রতিফলিত হয় আমাদের রাষ্ট্রক্ষমতার চরিত্র, রাজনৈতিক দলগুলোর অবস্থান আর সেই ক্ষমতার বলয়ে বেড়ে ওঠা দায়মুক্তির সংস্কৃতি। দেশজুড়ে যখন মব জাগে, যখন তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা হয়, যখন কোনো পীরকে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশ্য দিবালকে, তখন নাগরিক হিসেবে আমাদের প্রথম প্রশ্নটা হওয়া উচিত ছিল আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে। কিন্তু বাস্তবতা হল, এই সহিংসতার ঘটনাগুলোতে পুলিশ প্রায়ই দাঁড়িয়ে থাকে নীরব দর্শকের মতো। কখনো কখনো তাদের উপস্থিতি যেন মবকে আরও সাহস যোগায়।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নের পেছনে কাজ করে সুস্পষ্ট রাজনৈতিক অভয়। যখন কোনো সরকার মবের বিচার না করে বরং নীরবে তাদের বৈধতা দেয়, তখন সমাজে একটা বার্তা চলে যায়। বার্তাটা হলো, তুমি সংখ্যাগরিষ্ঠ হলে, তুমি উগ্র হলে, তুমি ধর্মের দোহাই দিলে, আইন তোমাকে ছুঁতে পারবে না। বর্তমান বাস্তবতায় আমরা দেখছি ইউনূস সরকার এবং তার পেছনে থাকা বিএনপির রাজনৈতিক অবস্থান এই মব সংস্কৃতিকে কার্যত আইনি স্বীকৃতি দিয়ে চলেছে। এটা কোনো আবেগতাড়িত অভিযোগ নয়, বরং ঘটনার পর ঘটনা বিশ্লেষণ করলে যে চিত্র ফুটে ওঠে তা এমনই। বিএনপির জন্মই হয়েছে সেনানিবাসের ভেতরে একজন স্বৈর শাসকের হাত ধরে। জিয়াউর রহমান যে রাজনৈতিক দলটি বানিয়েছিলেন, সেটির ডিএনএই হল ক্ষমতাকে যে কোনো মূল্যে ধরে রাখার মানসিকতা। এই দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের মতামতে বিশ্বাস করে না। 2026 সালের 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন তার সবচেয়ে বড় প্রমাণ। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণ যে নির্বাচন সম্পূর্ণ বয়কট করেছিল, সেই পাতানো ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় বসেছে। এটা কোনো নির্বাচন ছিল না, ছিল এক ধরনের রাজনৈতিক প্রহসন। যে সরকার এভাবে ক্ষমতায় আসে, তার কাছে জনগণের মতামতের কোনো মূল্য থাকে না। তাদের টিকে থাকার একমাত্র পথ হল বিভাজনের রাজনীতি, ভয়ের রাজনীতি আর ধর্মকে ব্যবহার করে জনমানসে উগ্রতার বীজ বপন করা। মব সন্ত্রাস এ কাজে তাদের সবচেয়ে কার্যকর হাতিয়ার। ইতিহাস আমাদের শেখায়, যখনই কোনো রাষ্ট্র ক্ষমতা নিজের দুর্বলতা ঢাকতে চায়, তখনই সে ধর্মীয় উগ্রতাকে প্রশ্রয় দেয়। এটা কোনো নতুন কৌশল নয়। পাকিস্তানের জিয়াউল হক থেকে শুরু করে আফগানিস্তানের তালেবান, সর্বত্র একই ছবি দেখা গেছে। বাংলাদেশেও এখন সেই একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। পার্থক্য শুধু এটুকুই যে এখানে উগ্রতা এখনও পুরোপুরি রাষ্ট্রীয় রূপ পায়নি, তবে দ্রুত সেদিকেই এগোচ্ছে। যে ভিডিও ফুটেজগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলোতে দেখা যায় কিভাবে মব নৃশংসভাবে মানুষ হত্যা করছে আর পুলিশ দাঁড়িয়ে দেখছে। এটা কোনো ব্যর্থতা নয়, এটা নকশীকৃত নীরবতা। যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে যে তারা কোনো ব্যবস্থা নিলে রাজনৈতিক মহল থেকে চাপ আসবে, তখন তারা হাত গুটিয়ে বসে থাকে। আর এই নিষ্ক্রিয়তাই মবকে আরও উৎসাহিত করে। এপ্রিল 2026, আমরা এখন এই সময়ে দাঁড়িয়ে আছি। চারদিকে যখন ধর্মের নামে মানুষ মারার ঘটনা ঘটছে, যখন সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন রাষ্ট্রের শীর্ষ মহল থেকে কোনো জোরালো নিন্দা আসে না, বরং উল্টোটা হয়। দায়ীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের বিচারের আওতায় আনার কোনো উদ্যোগই দেখা যায় না। এটা কোনো অবহেলা নয়, এটা সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি নেতৃত্বাধীন এই সরকার জানে যে তাদের রাজনৈতিক ভিত্তি খুবই দুর্বল। তারা জানে যে জনগণ তাদের গ্রহণ করেনি, তাই তারা জনগণের মনোযোগ অন্যদিকে ঘোরাতে চায়। ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা, মবের উত্থান, এ সবই তাদের জন্য রাজনৈতিকভাবে লাভজনক। কারণ যখন সমাজ বিভক্ত থাকে, যখন মানুষ ধর্মের নামে পরস্পরের বিরুদ্ধে লেগে থাকে, তখন স্বৈর শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি তাদের থাকে না। একটি সমাজ কখনোই সুস্থ থাকতে পারে না যদি সেখানে দায়মুক্তির সংস্কৃতি গড়ে ওঠে। আর এই দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয় তখনই যখন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরা নিজেরাই আইনের ঊর্ধ্বে থাকতে চান। ইউনূস সরকার এবং বিএনপির এই জোট শুধু যে নিজেরা আইনের ঊর্ধ্বে থাকতে চায় তা নয়, তারা তাদের পছন্দের লোকদেরও আইনের আওতার বাইরে রাখতে চায়। মব সন্ত্রাসীরা এই সুযোগটাই কাজে লাগায়। কিন্তু প্রশ্ন হলো, এর প্রতিকার কি? কিভাবে আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি? প্রথমত, আমাদের বুঝতে হবে যে এটা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটা রাজনৈতিক সমস্যা। যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন মবের শক্তি বরং বাড়বে, কমবে না, কারণ এটা তাদের টিকে থাকার কৌশলেরই অংশ। দ্বিতীয়ত, আমাদের মনে রাখতে হবে যে ভিন্ন মত দমন করা যায় না। ইতিহাস সাক্ষী, যত রক্তই ঝরানো হোক, যত মাজারি পোড়ানো হোক, যত মানুষকেই হত্যা করা হোক, চিন্তাকে কখনোই হত্যা করা যায় না। মনসুর হাল্লাজকে হত্যা করা হয়েছিল, কিন্তু তার কথা আজও বেঁচে আছে। সক্রেটিসকে বিষ পান করানো হয়েছিল, কিন্তু তার দর্শন আজও আমাদের পথ দেখায়।
যে সরকার ভাবে সহিংসতা দিয়ে তারা ভিন্ন মত স্তব্ধ করে দিতে পারবে, তারা ইতিহাসের শিক্ষা থেকে কিছুই শেখেনি। তৃতীয়ত, আমাদের নাগরিক সমাজকে আরও সোচ্চার হতে হবে, ভয়কে জয় করতে হবে। যখন রাষ্ট্র ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তখন নাগরিকদের কণ্ঠই একমাত্র আশ্রয়। লেখালেখির মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সামাজিক মাধ্যমের মাধ্যমে আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। নীরবতা এই পরিস্থিতিতে অপরাধের শামিল। চতুর্থত, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বাংলাদেশে যা ঘটছে তা শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটা আন্তর্জাতিক মানবাধিকারেরও প্রশ্ন। যখন একটি রাষ্ট্র নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, বরং উল্টো সহিংসতাকে প্রশ্রয় দেয়, তখন বিশ্ব সমাজের দায়িত্ব আছে এর প্রতিবাদ জানানো। পঞ্চমত, আমাদের ধর্মের প্রকৃত শিক্ষায় ফিরে যেতে হবে। যে ধর্ম মানুষ হত্যাকে উৎসাহিত করে, যে ধর্ম ভিন্ন মতকে সহ্য করতে পারে না, সে ধর্ম আসলে ধর্মই নয়। ধর্মের মূল কথা হল মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্বলের পাশে দাঁড়ানো। যখন ধর্ম ক্ষমতার হাতিয়ারে পরিণত হয়, তখন সেটা সবচেয়ে বড় বিকৃতি। সবশেষে বলতে চাই, এপ্রিল 2026-এর এই বাংলাদেশে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। সামনের দিনগুলো আরও কঠিন হবে, কিন্তু আমাদের হাল ছাড়া চলবে না। কারণ ইতিহাসের গতিপথ কখনোই একরৈখিক নয়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হবেই, সেটা আজ হোক বা কাল। প্রয়োজন শুধু ধৈর্য, সাহস এবং ন্যায়ের পথে অবিচল থাকার মানসিকতা। মাজারে আগুন জ্বলুক বা না জ্বলুক, মানুষের ভেতরের যে আলো, যে নম্রতা, যে ভালোবাসা, সেটাকে কোনো মব কখনোই নিভিয়ে দিতে পারবে না। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিকে কাজে লাগিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এক অন্যায়মুক্ত সমাজ গঠনের পথে। যে সরকার ভাবে মবের বিচার না করে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে, তারা ভুল ভাবে। কারণ একদিন না একদিন ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আর সেদিন এই সব রক্ত, এই সব আগুন, এই সব নীরবতা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সদিচ্ছা থাকলেই শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সেই সদিচ্ছা যখন রাষ্ট্রের শীর্ষ মহলেই অনুপস্থিত, তখন নাগরিকদেরই সেই ইচ্ছা শক্তি জাগাতে হবে নিজেদের ভেতরে। চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের রাজপথের নীরবতা ভেঙে রাজপথে নেমেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন, মিথ্যা মামলা ও হত্যার প্রতিবাদে এবং সংগঠনের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার 10 এপ্রিল জুম্মার নামাজ শেষে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকায় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাজপথে আছড়ে পড়েন। দুপুর 1:30টার দিকে শুরু হওয়া এই মিছিল থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাণীগ্রামের আকাশ বাতাস। দীর্ঘ 20 মাস ধরে চলমান রাজনৈতিক প্রতিহিংসা ও দমননীতির বিরুদ্ধে ছাত্রলীগের এই ঝটিকা মিছিল স্থানীয় সাধারণ ছাত্র জনতার মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী সকল দেশপ্রেমিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত জমায়েতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ কোনো নিষিদ্ধ করার মতো সংগঠন নয়। এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। ছাত্র সমাজকে দমিয়ে রাখতে যে অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, এদেশের তরুণ প্রজন্ম তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথে আমাদের উপস্থিতিই প্রমাণ করে যে বন্দুকের নল বা অসাংবিধানিক আইন দিয়ে ছাত্রলীগের পথচলা থামানো সম্ভব নয়। মিছিলকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে মাঠ ছাড়া করতে চায়। কিন্তু বাঁশখালীর মাটি ও মানুষের সাথে ছাত্রলীগের যে নারীর টান, তা কোনো চক্রান্তেই বিচ্ছিন্ন করা যাবে না। অতি দ্রুত দেশের 52% মানুষের আবেগ ও ভালোবাসার এই সংগঠনের ওপর থেকে তথাকথিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে মিছিলের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও
ছাত্রলীগ নেতাকর্মীরা সফলভাবে কর্মসূচি সম্পন্ন করে এলাকা ত্যাগ করেন। স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামীতে রাজপথে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক সকল সিদ্ধান্তের জবাব দেওয়া হবে। বগুড়া ৫ আসনের সংসদ সদস্য এবং বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন এসআর কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্রাসে বিলীন হতে চলেছে রাজাপুর নামের একটি সাজানো জনপদ। পরিবেশ বিধ্বংসী এই দানবীয় কারখানার বর্জ্যে পুরো এলাকার ভূগর্ভস্থ পানি এখন বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত। মাঠের ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে, গাছপালা মরে কঙ্কাল সার হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বিস্ফোরণ পরবর্তী ধ্বংসযজ্ঞের যে চিত্র ইতিহাসে দেখা যায়, রাজাপুরের বর্তমান অবস্থা তার চেয়েও ভয়াবহ। অভিযোগ উঠেছে, এসআর কেমিক্যাল কারখানা থেকে নির্গত অপরিশোধিত বিষাক্ত বর্জ্য সরাসরি মিশছে করতোয়া, ফুলজোর, বাঙালি ও ইছামতি নদীতে। এর ফলে এই নদীগুলোর সমস্ত জীবজগৎ ও মৎস্য সম্পদ ধ্বংস হয়ে গেছে। রাজাপুরের কৃষিজমিতে এখন আর কোনো ফসল ফলে না। মাটির গভীরে কেমিক্যাল প্রবেশ করায় টিউবওয়েলের পানি পান করা তো দূরে থাক, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এমপি সিরাজ পুরো এলাকার পানির উৎস ধ্বংস করে দেওয়ার পর এমপি জিএম সিরাজ এখন পাইপলাইনের মাধ্যমে ২-৫ লিটার পানি সরবরাহ করে মানবতার নাটক করছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, যিনি আমাদের হাজার হাজার একর জমি আর পানি বিষাক্ত করলেন, তিনি এখন নামমাত্র পানি দিয়ে তামাশা করছেন। সম্প্রতি সয়সাল বিশ্বাস নামের এক কন্টেন্ট ক্রিয়েটর রাজাপুরের এই বিভীষিকাময় চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় কিভাবে একটি জনপদটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভিডিওর নিচে মোহাম্মদ সামিউল ইসলাম মন্তব্য করেছেন, এখন বর্তমান ক্ষমতাধরেরা একই পথে হাঁটছে। সত্য তুলে ধরায় আপনার জীবন বিপন্ন হতে পারে। এই রাক্ষসদের পেট ভরে না। আবু রায়হান নামের একজন চাঞ্চল্যকর তথ্য দিয়ে লিখেছেন, এই কোম্পানির প্রায় ৫০ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। আবার আল ইমরান নামের এক নেটিজেন আশঙ্কার সুরে লিখেছেন, দানবের বিরুদ্ধে লাগতে গেলে ভয়ঙ্কর পরিণতি হবে। এই দানবরাই এখন ক্ষমতায়। হুমকির মুখে প্রতিবাদী কণ্ঠ। রাজাপুরের পরিবেশ রক্ষা ও এই ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলায় অনেককেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি খোদ সয়সাল বিশ্বাসকেও সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। অভিযোগ আছে, এমপি সিরাজের ক্ষমতার দাপটে স্থানীয় প্রশাসনও এই পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। ভুক্তভোগী এলাকাবাসী এবং পরিবেশবাদীরা রাজাপুরকে বাঁচাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার ও জলবায়ু কর্মীদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এখনই যদি এই পরিবেশঘাতক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে মানচিত্র থেকে রাজাপুর নামের জনপদটি চিরতরে হারিয়ে যাবে। মুক্তিযুদ্ধের রক্তস্নাত বাংলাদেশে একজন জনপ্রতিনিধির হাত ধরে একটি পুরো জনপদ ধ্বংস হওয়ার এই ঘটনায় সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এ কোন দেশে আমরা বাস করছি, যেখানে সত্য বলাই এখন সবচেয়ে বড় পাপ? জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটের রায় বর্তমান সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল, তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো সরকার নানা অজুহাতে গণরায় উপেক্ষা করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়নতে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট মোকাবেলা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের প্রতিটি ধারা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিকল্প নেই। এর আইনি ভিত্তি নিশ্চিত করতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে এবং জুলাই সনদকে আইনি রূপান্তরের মাধ্যমে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে এর বাইরে অন্য কোনো কার্যকর সমাধান নেই। তিনি বলেন, একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার যে স্বপ্ন দেশবাসী দেখেছিল,
তা এখন হতাশায় পরিণত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে যে গণরায় আমরা পেয়েছিলাম, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান সরকার তা বাস্তবায়ন করছে না, উল্টো ১৩৩টি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে উপেক্ষা করা হচ্ছে। দেশের চলমান সংকট তুলে ধরে তিনি বলেন, জ্বালানি মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন দেশে জ্বালানি সংকট নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সারা দেশে ১.৫ লাখের মতো হার্পিস বা সংশ্লিষ্ট রোগ আক্রান্ত রোগী সংকটাপন্ন অবস্থায় থাকলেও স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি নেই। সরকারের বক্তব্য আর হাসপাতালের বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রশাসনের রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, ১-১.৫ মাসের মধ্যে ঢালাওভাবে ওএসডি ও পদত্যাগে বাধ্য করার মতো যে ফ্যাসিবাদী স্টাইল আমরা সচিবালয় থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত দেখছি, তাতে শাসন ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। জুলাই সনদে যে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল তা সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই। আন্দোলন দমানোর হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের মতো যদি রাষ্ট্রীয় শক্তি ও লাঠিয়াল বাহিনী দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন দমাতে চায়, তবে ইতিহাস সাক্ষ্য দেয় তাদের পরিণতি শুভ হবে না। ২৪শে জুলাইয়ের অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত যে পুলিশ বা র্যাব দিয়ে গণ আন্দোলন থামানো যায় না। স্থানীয় সরকারি প্রশাসক নিয়োগের সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকবে, কিন্তু সরকার সব জায়গায় দলীয় প্রশাসক বসিয়ে দলীয়করণের নির্লজ্জ মহড়া দিচ্ছে, এমনকি বিএনপি ছাড়া আর কোনো দলের লোক তারা খুঁজে পাচ্ছে না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ডা হামিদুর রহমান আজাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসর অলি আহমেদ, জাগবার সহভাজিপা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান সহ শীর্ষ নেতারা।